তোমার গুড মর্নিং। মর্নিং। যেটা বলছিলাম ইন্ট্রোতেই যে ফাইনালের আগে আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ এবং থার্ড প্লেসমেন্ট ম্যাচ হলেও আসলে প্রতিপক্ষ বিবেচনায় সেটা নিশ্চয়ই অনেকখানি হাড্ডাহাড্ডি হবে। মানে নরমালি যেটা আসলে টমাস টুকেল বলে দিয়েছেন যে নো ওয়ান ওয়ান্টস টু প্লে এন্ড ফিউ মোর অ্যাকচুয়ালি ওয়ান্টস টু ওয়াচ। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট উনি এটা একেবারে স্পেসিফাই করে বলেছেন যে এইটার আসলে খেলার কোনো মানেই হয় না। সান্ত্বনা পুরস্কার একই রকম কথা যে আসলে তারা চেয়েছিলেন ফাইনাল খেলতে, বাট এটা এখন খেলতে হচ্ছে। এখন একটা জিনিস দেখেন, 2022 সালের থার্ড প্লেস কে হয়েছে বলেন? নো ওয়ান্স বোদার্স। কারণ মনেও নাই যে ক্রোয়েশিয়া সেই ম্যাচে মরক্কোকে হারিয়ে থার্ড প্লেস জিতেছিল। তার আগের ওয়ার্ল্ড কাপে বেলজিয়াম ছিল থার্ড, ইংল্যান্ডকে হারিয়ে। সো থার্ড ইজ সামথিং যেটা আসলে মানুষ ওয়ার্ল্ড কাপে মনে রাখে চ্যাম্পিয়নদের এবং রানার্স আপদেরই। বাট এই ম্যাচটাতে আসলে অনেক কিছু দেখার আছে। প্রথমত হচ্ছে এবারে যে গোল্ডেন বুটের লড়াই, যে জমাট লড়াই পুরো বিশ্বকাপের ফার্স্ট ম্যাচ থেকে এখন পর্যন্ত, সেটা ডিসাইড হয়ে যেতে পারে আজকে। এমবাপ্পের একটা গোল আর লিওনেল মেসির কোনো গোল করতে না পারা, সেখানে আসলে সমাধানটা হয়ে যাবে। সো সমান 8টা করে গোল নিয়ে আছে মেসি এবং এমবাপ্পে একই সাথে, কিন্তু এমবাপ্পের একটা অ্যাসিস্ট বেশি, সেও এখন উপরে চলে গেছে। বাট স্টিল আজকের ম্যাচে ধরুন যদি এমবাপ্পে আরেকটা অ্যাসিস্ট করে ফেলে, গোল করে, হ্যারি কেন বা বেলিংহাম যদি অসাধারণ হ্যাট্রিক ট্যাট্রিক করে ফেলে, তারা উঠে যাবে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার উপরে। এর সঙ্গে অ্যালিসেরও একটা দেখার বিষয় আছে যে তার 5টা অ্যাসিস্ট হয়েছে, 6টা অ্যাসিস্ট তিনি করতে পারেন কিনা। করলে তিনি পেলের পাশে বসবেন, এক ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট রেকর্ড। সো কিছু রেকর্ডস তো আপনি দেখবেনই। তবে এর বাইরে আমার মনে হয় এই ম্যাচে এটা একটা ফ্রি ফ্লোয়িং ম্যাচ হবে। দুটো দলই খুব রিল্যাক্সই খেলবে এবং দে উইল গো ফর গোল। হ্যাঁ, মানে কারণ এই ম্যাচে তো কোনো প্রেশার নাই, টেনশন নাই। এবং ইংল্যান্ডের জন্যই বরং একটু বেশি যে তারা 1966 সালের পর আরো দুবার সেমিফাইনাল খেলে দুবারই হেরেছে। সো ইটস দেয়ার বেস্ট চান্স টু অ্যাটলিস্ট গেট দ্য ব্রোঞ্জ, থার্ড প্লেস। এট দ্য সেম টাইম আমি খুব পার্সোনালি দেখতে চাইবো এনগোলো কান্তেকে যেন আজকে নামানো হয়। বেচারা পুরো ওয়ার্ল্ড কাপ, তার লাস্ট ওয়ার্ল্ড কাপ এটা, 35 ইয়ার্স অফ এজ। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অন্যতম সেরা তারকা তিনি এইবার ওয়ার্ল্ড কাপে অবভিয়াসলি বয়সের জন্য তাকে আর বা টিম কম্বিনেশনের সুযোগ পাচ্ছেন না। সো কান্তের একটা অপরচুনিটি দেখতে চাইবো। অ্যাট দ্য সেম টাইম নিশ্চয়ই ইংল্যান্ডও চাইবে তাদের যে সমস্ত প্লেয়ারকে এখনো হয়তো খেলানো হয়নি তাদেরকে একটু খেলাতে, দেখে নিতে। এর বাইরে ধরুন ওই রেকর্ডের বিষয় থাকে দিদিয়ের দেশমসের লাস্ট ম্যাচ প্রবাবলি, এবং তিনি এরই মধ্যে একটা বিরাট বড় রেকর্ড করে ফেলেছেন বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনা, 27 নম্বর ম্যাচ এটি হবে তার। সো এই সব কিছু বিষয় থাকবে। এছাড়া অফকোর্স ইংল্যান্ড আমার মনে হয় যে আজকে তারা চাইবে জিততে, কিন্তু ফ্রান্সের দিকে আসলে পাল্লাটা ভারী থাকবে বিকজ দে আর দ্য ফেভারিট। দিদিয়ের দেশমের কথায় আসছিলাম যে এমন একজন কোচ আমার মনে হয় যে দিদিয়ের দেশম ট্রু জেন্টলম্যান, এবং এতগুলো বিশ্বকাপ আসলে তার অধীনে তার দল খেলেছে। ইনফ্যাক্ট 121টা জয় তার নামের পাশে, এটা একটা বড় একটা অ্যাচিভমেন্টও তো বটে। হ্যাঁ, মানে ফ্রান্সের হয়ে এত জয় আর কোনো কোচের নাই হিস্ট্রিতেই। সো অফকোর্স তিনি লম্বা সময় ধরে ছিলেন, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখেন ম্যানেজার হিসেবে, ক্যাপ্টেন হিসেবে ট্রফি জেতা এটা একটা খুবই রেয়ার ফিট যেটা তিনি অর্জন করেছেন। দ্বিতীয়বার জিতলে সেটা আরও দারুণ ব্যাপার হতো তার জন্য। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি ইজ আ ভেরি গুড ম্যানেজার, কারণ তিনি এতগুলো সুপারস্টারকে একসাথে দলের রেখেছেন এবং সবার মধ্যে ওই কেমিস্ট্রিটা ছিল। ধরুন এমবাপ্পে ক্লাবে আমরা জানি যে তাকে নিয়ে অনেক বিতর্ক হয়, কথাবার্তা হয়, তার ইগো সামনে চলে আসে, কিন্তু দেখেন ন্যাশনাল টিমে যখন যাচ্ছে দে প্লে অ্যাজ এ টিম, এবং এটাই সবচেয়ে বড় ক্রেডিট দিতে হবে কোচ দিদিয়ের দেশামসকে। এবং তিনি আসলে খুবই রেসপেক্টেড ফিগার ইন ফ্রান্স, এবং সেইটা শেষ দিন পর্যন্ত তিনি যখন বিদায় নিচ্ছেন, হ্যাঁ হয়তোবা তার স্ট্র্যাটেজি নিয়ে স্পেনের সঙ্গে পরপর 3টা ম্যাচে তার আটকে যাওয়া নিয়ে সমালোচনা হবে, বাট দিদিয়ের দেশাম যা করে গিয়েছেন, মানে এইটা আসলে ফ্রান্স ফুটবল আজীবন মনে রাখবে। এমবাপ্পের কথা বলছিলেন যে ক্লাব ফুটবলে এমবাপ্পে একেবারেই নিজেকে অন্যভাবে পোর্ট্রে করে। এখানে আবার যদি এমবাপ্পের অ্যাপিয়ারেন্সটা দেখতে পাওয়া যায় তাহলে ডিফারেন্ট একটা অ্যাপিয়ারেন্স এমবাপ্পের। সো সেইখানে এমবাপ্পে যতটুকু আমি এতগুলো দিনে এমবাপ্পের আসলে দেশমের সঙ্গে যে কেমিস্ট্রিটা বোঝাপড়ার জায়গাটা, আমার মনে হয়েছে এমবাপ্পে শুধু দিদিয়ের দেশমকে কোচ হিসেবে আসলে যতটুকু কেয়ার করার সেটা দিদিয়ের দেশমকেই করে। এবং অন্য যে কোনো জায়গায় ক্লাব বলেন, পিএসজিতেও আমরা দেখেছি যে সেখানেও আসলে কোচকে থোড়াই কেয়ার টাইপসের এমবাপ্পের একটা আচরণ। সেই জায়গা থেকেও আজকে নিশ্চয়ই কোচের প্রতি একটা রেসপেক্ট থেকেও এমবাপ্পে চাইবেন এমন কিছু একটা করতে যেটা এই ম্যাচটাকে স্মরণীয় করে। অফকোর্স শুধু এমবাপ্পে না, মানে পুরো ফ্রান্স দলই চাইবে কোচকে একটা বিদায়ী গিফট দিতে, এবং সেটা তো জয়ের চেয়ে বেটার কিছু হতে পারে না। থার্ড প্লেস জিতে তাকে আসলে সম্মান জানানো, বিদায় জানানো। তবে ফ্রান্স ইজ ইন গুড হ্যান্ড। তাদের নেক্সট ফিউচার কোচ যদি জিনেদিন জিদান নিশ্চিত হয়ে যান, এর মধ্যে আলোচনা হচ্ছে সম্ভবত তিনিই হবেন, তাহলে এটা একটা দারুণ ব্যাপার হবে আসলে। আরেকজন লেজেন্ডারি ফুটবলার যিনি বিশ্বকাপ জিতেছেন অ্যাজ এ প্লেয়ার এবং এবার কোচ হিসেবে, কারণ জিদান আসলে ক্লাব ফুটবলে যা করেছেন উইথ রিয়াল মাদ্রিদ, এখন আসলে তিনি ন্যাশনাল টিমের দায়িত্ব নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত, এবং ফ্রান্স দলটার ওই এলিমেন্টগুলো আছে যেটা আসলে জিদান আরও বেশি ফ্লারিশ করে সামনে এগিয়ে নিতে পারবেন। সো ইটস মানে ফ্রান্সকে মনে হয় না যে একটা টিম
18, 22 এবং আবারও 26 পরপর 3টা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ফাইনাল খেলেছে এবং তারা মানে একটা সময় যে কোনো ওয়ার্ল্ড ফুটবলেই আপনি দেখবেন যে জার্মানির একটা টাইম গিয়েছে, ব্রাজিলের একটা টাইম গিয়েছে, আর্জেন্টিনার ফ্রান্সের টাইম যাচ্ছে, কিন্তু ফ্রান্সের টাইম মনে হয় শেষ হয় না। তাদের এত এত ফুটবলার, তাদের যে লাইন আপ আপনি দেখেন, যেটা বললাম কান্তে খেলতে পারেন না, বারকোলা এবং আপনি দেখেন চেরকির মতো ফুটবলার সুযোগ পাননি ঠিক মতো। একদম মানে তাদের যদি বেঞ্চের শক্তিটাও চিন্তা করা হয় সেখানেও সুপারস্টাররা বসে থাকেন, স্টার যারা তারা বসে আছে। একদম তাই, নো ডাউট। সেটাই বলছিলাম যে ধরুন আজকের ম্যাচে এই কারণেই হয়তো তাদেরকে একটু সুযোগ দেওয়া দরকার হবে দেশামসের অ্যাটলিস্ট তারা, কারণ বিশ্বকাপ তো আসলে খেলতে গিয়েছে 26 জনের স্কোয়াড, কিন্তু ঘুরে ফিরে ওই 12, 14 বা 15 জনের নামে। সো এই ম্যাচে অ্যাটলিস্ট যারা খুবই কম টাইম পেয়েছে, চেরকি তার মধ্যে অন্যতম, কান্তে সুযোগই পায়নি, তাদেরকে অ্যাটলিস্ট কোচ নামাবেন বলে মনে করছি। এই ম্যাচটা শুধুই কি আসলে সান্ত্বনা পুরস্কার? ইনফ্যাক্ট কুকুরেও একটা স্টেটমেন্ট দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে এটা একটা চকলেট মেডেল। সো আসলে কি সান্ত্বনা পুরস্কার কিনা? কাইন্ড অফ, কারণ হচ্ছে কি আসলে আপনি দেখেন, আপনি একটা টুর্নামেন্টে যখন ফাইনাল খেলতে যান বা ট্রফি জিততে যান, সেখানে যখন আপনাকে অলরেডি হেরে বিদায় নিয়েছেন টুর্নামেন্ট থেকে, এখন থার্ড প্লেস সান্ত্বনা পুরস্কারই আসলে বলতে হবে। কিন্তু সেইটাও অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে যায়, যেমন ধরুন টমাস টুকেলের এখানে চাকরি বাঁচানোর একটা ব্যাপার আছে, ব্যাপক আলোচনা হচ্ছে। সো ইফ হি গেটস দ্যাট, তাহলে তার অবস্থানটা একটু শক্তিশালী হবে যে না, ওই ম্যাচটা ওয়াজ মেবি আ মিস্টেক এগেইনস্ট আর্জেন্টিনা, তার স্ট্র্যাটেজিক, বাট হি ইজ অন দ্য রাইট ট্র্যাক। মানে সে তার দলটাকে আমার এখানে একটা নিজের একটা অপিনিয়ন আছে, সেটা হচ্ছে থমাস টুখেল তো ক্লাব ক্যারিয়ারে যখন চেলসিতে ছিলেন তখন যেই তার অবস্থানটা ছিল বা তার আসলে পারফরমেন্স দলের সঙ্গে যেরকম ছিল সেইটা কিন্তু আসলে ঘুরে গেছে ইংল্যান্ডে আসার পরে। ইনফ্যাক্ট বিশ্বকাপের জার্নিটা যদি আমরা দেখি সেখানেও আসলে ইংল্যান্ড দুর্দান্ত করেছে এবার। সো একটা ম্যাচের জন্য আসলে থমাস টুখেলকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত, এইটা আসলে কতটুকু? দ্যাট ইজ ব্রিটিশ ফুটবল। মানে আপনার এফএ হচ্ছে তারা সাধারণত যেটা হয় ওয়ার্ল্ড কাপের পরই কোচের কাটাছেঁড়াটা হয় তাহলে তো অলওয়েজ। এখানে ইগোর একটা কথা আছে, ইজ ইট অল অ্যাবাউট ইগো? না, প্রবাবলি নট। তাদের তো এমনিতেই তো তাদের না কুচু। সো ধরুন প্রথমত ইংল্যান্ড এত কোচ প্রডিউস করেছে, প্রবাবলি একটা দাবি তো থাকবেই দেশের ভেতর থেকে যে ব্রিটিশ কোচকে নেওয়া, একজন জার্মান কোচ গিয়ে তিনি, যদিও টমাস টুকেল ইজ আ ভেরি গুড ম্যানেজার, কিন্তু টমাস টুকেলের এই দোষটা কিন্তু ক্লাব ফুটবলেও আছে, তিনি জেতার পরে একটু ডিফেন্সিভ মুডে চলে যাওয়া। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে আমরা যেটা দেখলাম, সো সেইটা এখন টমাস টুকেলের চুক্তি আছে এখনো, আমি দেখলাম বলছে, বা তার মতো অনেকেই সাবেকরা বলছেন তাকে রেখে দেওয়া উচিত, কিন্তু আবার অফকোর্স একটা প্রেশার তৈরি হয়েছে, মিডিয়া প্রেশার আছে। সো ইটস অল আপ টু এফএ, তারা কি করে। কিন্তু টমাস টুকেলের মানে ইংলিশ ফুটবলের নিয়মই হচ্ছে ওয়ার্ল্ড কাপের পর তার ইয়ে নিয়ে কাটাছেড়া হবে এবং তাকে আইদার মানে পারফরমেন্স যেরকমই হোক, সাধারণত কাউকে না কাউকে আপনার স্যাক্রিফাইস করতে হয়। সো কোচকেই অনেক সময় স্যাক্রিফাইসটা করতে হয়। ইভালুয়েশনটা হয় আসলে যে কেমন হলো না হলো, যেটা আসলে আমাদের দিকে তাকালে আমরা অনেক সময় দেখতে পাই না যে ইভালুয়েশনটা হচ্ছে কিনা প্রপার। আমরা হারার পরে হেরেই যাই, কিন্তু তারপরেও আসলে রদ বদলের কোনো উদাহরণ আমরা দেখি না। এনিওয়ে, আমাদের তো শেষ কোচকে তো সরানো হলো হাবিয়ার কাবরেরা, অনেক লম্বা সময় পরে। ইনফ্যাক্ট কোচকে সরানোর আগ মুহূর্ত পর্যন্ত আসলে অনেকেই বিশ্বাস করতে পারছিলেন আদৌ কি হাবিয়ার কাবরেরা যুগের অবসান হচ্ছে কিনা। এমবাপ্পেকে নিয়ে একটু আসতে চাই। এমন একজন প্লেয়ার যে আসলে এত অল্প বয়সে বিশ্বকাপ জিতে ফেলেছেন, ক্লাব ক্যারিয়ারে অনেক সাফল্য। আজকের দিনটা লিওনেল মেসিকে টপকে যাওয়ার, লিওনেল মেসিকে একটা জায়গায় আসলে টেক্কা দেওয়ার জন্য বড় একটা পথ খোলা আছে এমবাপ্পের। সেই সুযোগটা এমবাপ্পে কতটুকু কাজে লাগাবে? অফকোর্স তিনি আসলে পুরোপুরি কাজে লাগাবেন। আজকে দিনে গোলের জন্য মরিয়া থাকবেন, দ্যাটস ফর শিওর। একেবারে মানে হি উইল বি হাংরি ফর গোলস, এবং সে গোলের করতেই নামবে আজকে ম্যাচে, এবং সে দেখা যাবে সেলফিশ খেলাও খেলতে পারে, হয়তো কাউকে পাস দেবে না, নিজে গিয়ে গোল করে দিচ্ছে। এমবাপ্পে আজকে মানে সবচেয়ে বড় থ্রেট হবে ইংল্যান্ডের জন্য। আর এমবাপ্পে যে কথা বললেন মেসির রেকর্ড, এটা আসলে সে এই বছর না হোক আগামী বছর তারপরের বছর ভেঙে দেবে অবভিয়াসলি। তার যে বয়স, এবং তিনি এর মধ্যে 3টে ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছেন, গত ওয়ার্ল্ড কাপে 7 গোল, এই ওয়ার্ল্ড কাপে 8 গোল। একটা ফুটবলের কতটা মানে ধারাবাহিক হতে পারেন সেটাই আসলে তার প্রমাণ। এবং এখন যদি দেখেন 21টা গোল হচ্ছে লিওনেল মেসির, এমবাপ্পের 20টা গোল, আর সেটাও ধরুন মনে হয় 21 ম্যাচে, 20 ম্যাচেই ছিল, গত ম্যাচে তো সে গোল পায়নি। সো এইরকম ধারাবাহিকতার ইতিহাস ফুটবল বিশ্বকাপে আর কারো নাই, এত কম মানে অলমোস্ট এভরি ম্যাচ সে একটা করে গোল করছে। সো সে যদি এই ধারাবাহিকতা সে যেভাবে চলছে, রিয়াল মাদ্রিদ ধরে সে গত 2টা সিজন কিছু ট্রফি জেতেন, এবার তার গোল স্কোরিং দেখবেন প্রতি ম্যাচেই সে অলমোস্ট গোল করেছে এবং টপ স্কোরার অফ লা লিগা।
সো তার গোল স্কোরিং অ্যাবিলিটিটা দুর্দান্ত এবং এইটা সে কন্টিনিউ করে যাবে হোপফুলি। ফলে দেখা যাবে যে লিওনেল মেসির যে 21 গোল এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট গোল ইন হিস্ট্রি, সেটাকে তার টপকে যেতে আসলে হয়তো আজকের ম্যাচে না হোক, নেক্সট ওয়ার্ল্ড কাপে সে হি উইল ডেফিনেটলি প্লে অ্যান্ড উইল ব্রেক অল দিস রেকর্ডস। এই ওয়ার্ল্ড কাপেও এখন এই মুহূর্তে যেটা বললাম যে থার্ড প্লেস ট্রফির চেয়ে আপনি যদি এমবাপ্পেকে বলেন আপনি কি দলের হয়ে থার্ড প্লেস জিততে চান নাকি গোল্ডেন বুট জিততে চান, হি উইল ডেফিনেটলি চুজ গোল্ডেন বুট। যদিও তিনি গতবারের গোল্ডেন বুট বিজয়ী, বাট এইবারও তার সামনে আসলে দারুণ সুযোগ। মজার ব্যাপার দেখেন, হ্যারি কেনও গোল্ডেন বুট জিতেছেন 2018-তে, এমবাপ্পেও জিতেছেন। প্রবাবলি ইটস টাইম ফর সামওয়ান এলস লাইক লিওনেল মেসি, যার জীবনে ক্যারিয়ারে গোল্ডেন বুট নাই। এবং এই ওয়ার্ল্ড কাপে আমি পার্সোনালি বা আমার পার্সোনালি বলে আমি চাইবো যে অ্যাটলিস্ট এই ওয়ার্ল্ড কাপটা রেকর্ডগুলো মেসির কাছে থাকুক, সেটা সবগুলো হচ্ছে record, গোল্ডেন বুট জেতার, ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট গোল নিয়ে। সো আজকে এমবাপ্পে গোল না পেলে আমি খুশি হব, বাট তাকে স্টপ করানো ইজ ভেরি ডিফিকাল্ট। আমার মনে হয় যে হি উইল স্কোর টুডে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা নিশ্চয়ই যতই আমরা বলি না কেন সান্ত্বনা পুরস্কার, যতই আসলে কিছু পাওয়ার বা হারানোর নেই, তারপরও তো মর্যাদার একটা ব্যাপার তো আছে যে থার্ড প্লেসে আমি খেলছি, আমার এখানে জিততে পারাটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। সেই জায়গাটাতে লাস্ট ম্যাচটাতে আমরা ফ্রান্সকে যেটা দেখেছি যে বেশ কিছু ভুল, বেশ কিছু স্পেনের সঙ্গে এমন এমন কিছু সিলি মিস্টেক যেটার কারণে এরকম বড় রকম একটা স্যাক্রিফাইস করতেই হয়েছে। সো সেই জায়গা থেকে এই ম্যাচে কি কিছু পরিবর্তন দুই দলের একাদশেই আমরা দেখতে পাবো কিনা? একাদশে পরিবর্তন আসলে খুব বেশি আসবে বলে মনে হয় না, কারণ সবাই চাইবে তাদের কি প্লেয়ারদের খেলাতে, স্পেশালি কিপিং দোজ রেকর্ডস ইন মাইন্ড। কোন রেকর্ডগুলো, একটা হচ্ছে দিদিয়ান দেশমসের লাস্ট ম্যাচে জয় নিয়ে ফিরতে যাবে, সো হি উইল ডেফিনেটলি মানে স্টার্ট উইথ হিজ বেস্ট 11। অন্যদিকে ইংল্যান্ডের টমাস টুখেলের যেটা বললাম, তার আসলে চ্যালেঞ্জ এটা প্রমাণ করা যে হি ইজ রাইট ম্যান ফর দ্য জব, এবং সেটার জন্য তিনি আসলে তার বেস্ট প্লেয়ারদেরই দেখে নিতে চাইবেন। বাট স্টিল অ্যাট দ্য সেম টাইম কিছু চেঞ্জেস, ধরুন ফ্রান্স আসলে তো গত ম্যাচে ঠিক ভুল করেছে বলা যাবে না, তাদেরকে স্পেন আসলে খেলতে দেয়নি, তারা স্পেনের স্ট্র্যাটেজি ব্রেক করতে পারেনি। বাট এগেনস্ট ইংল্যান্ড সেটা হবে না ডেফিনেটলি। ইংল্যান্ডের সঙ্গে যেটা বললাম, তারা আসলে ফেভারিট হিসেবেই মাঠে নামবে, এবং সেই জায়গাটাই আজকে হয়তোবা কিছু চেঞ্জ মানে কি, তিনি হয়তো কাউকে রেস্ট দিতে পারেন। লেটস সে অলিসিকে দিয়ে হয়তো স্টার্ট নাও করাতে পারেন, সেই জায়গায় হয়তো চেরকিকে তিনি আজকে স্টার্ট করাতে পারেন। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে ধরুন আজকে র্যাশফোর্ডকে হয়তো আবারও আমরা শুরু থেকে দেখতে পারি, বাট হ্যারি কেইন, বেলিংহাম তো থাকবেনই। বাট কিছু চেঞ্জেস দুটো একাদশে আসবে, বাট খুব সামান্য অল্প কিছু চেঞ্জ, বাট দে উইল ইউজ দেয়ার সাবস্টিটিউট। বাকি যেহেতু 5 জনকে ব্যবহার করা যাবে, যদি 120 মিনিট পর্যন্ত খেলা যায়, সেখানে তারা হয়তো চাইবেন তাদের যারা সুযোগ পাননি তাদেরকেই খেলাতে। কিন্তু ওই যে যেটা বললেন, মোটাতে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইংল্যান্ড কখনো থার্ড হয়নি ওয়ার্ল্ড কাপে, তারা একবারই শিরোপা জিতেছে, সো দিস ইজ দেয়ার বেস্ট চান্স। টমাস টুখেলের চাকরি বাঁচানো, অন্যদিকে দিদিয়ান দেশমসের লাস্ট ম্যাচ এবং এই সমস্ত পার্সোনাল রেকর্ড, সো সব কিছু মিলে আমার এই প্রথমবারের মতো প্রবাবলি থার্ড প্লেস ম্যাচের একটা বাড়তি হাইপ, আগ্রহ তৈরি হয়েছে। এবং দুই প্রতিপক্ষের জন্যই মনে হয় এটা। ইয়া এবং আরেকটা জিনিস হচ্ছে ইংল্যান্ডের জন্য এটা একটা রিভেঞ্জ আপনি বলতে পারেন, বিকজ গত ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে তারা ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে। সো অফকোর্স ডেফিনেটলি দে উড লাভ টু মানে ওই স্কোরটাকে ঠিক করার জন্য, এবং সেইটা করার জন্য হলেও তারা আজকের ম্যাচে অবশ্যই জিততে চাইবেন। মোটা দাগে আপনি যেটা বলছিলেন, মোটা দাগে যদি একটু জানতে চাই, আপনার প্রেডিকশন কে আজকে কে জিতবে? গোল হবে অনেক, বাট ফ্রান্স ইজ গোয়িং টু উইন। বাট ইংল্যান্ড খুব ভালো খেলছে, প্রবাবলি 3-2 হতে পারে স্কোর লাইন, এরকম ভেরি হাই স্কোরিং ম্যাচ হবে আমার প্রেডিকশন। হ্যারি কেইনের জন্য আসলে এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ লাস্ট ম্যাচে আমরা যেই ফর্ম হ্যারি কেইনের দেখেছি বা পুরো দলের দেখেছি, সেখানে প্রত্যাশা করাই যায় যে এই ম্যাচেও শুধু ওই 50 মিনিটসের পরে গিয়ে বা 60 মিনিটসের পরে গিয়ে ডিফেন্সিভ খেলেছে অনেক বেশি। তাছাড়া এর আগের সময়টুকু তো ইংল্যান্ড দারুণ খেলেছে, ইংল্যান্ড ইনফ্যাক্ট আর্জেন্টিনাকে ভয়ও ধরিয়েছে। সো ইংল্যান্ডের সাইডটাও যদি একটু বিবেচনা করি যে ফ্রান্সের জন্য কতখানি কঠিন আজকের ম্যাচটা হবে, ছোট্ট করে একটু বলুন। আমার মনে হয় যে আজকে মানে সবচেয়ে এক্সাইটিং হবে গর্ডনকে দেখা, হি ইজ প্লেইং ট্রিমেন্ডাসলি ওয়েল। অন্যদিকে রজার্স যদি স্টার্ট করেন, তাদের সঙ্গে মাঝখানে হ্যারি কেইন এবং পিছনে বেলিংহাম, তাদের আসলে এই পুরনো রোলে দেখতে চাই। কিরকম আর্জেন্টিনার সঙ্গে বেলিংহামকে অনেক নিচে নামানো হয়েছে, হি প্লেড অ্যাজ আ ডিফেন্ডার অলমোস্ট, হ্যারি কেইনও তাই নিচে নেমে এসেছে, বাট আজকে তারা তাদের পুরনো রূপে মানে প্লেমেকার এবং গোল স্কোরিংয়ে ফেরত যাবেন। হ্যারি কেইনের জন্য এটা বেশি স্পেশাল কেন, অলরেডি আলোচনা উঠেছে, গত ওয়ার্ল্ড কাপের পরে তাকে এই প্রশ্নটা করা হয়েছে, ইজ দিস ইয়োর লাস্ট ওয়ার্ল্ড কাপ অর নট। তার বয়স 32 যদিও, স্টিল হি শুড প্লে। বাট ইংলিশ ফুটবলারদের না, তারা এত বেশি ব্রেইন আউট হয় প্রিমিয়ার লিগ বা যেখানে খেলে, আপনি দেখেন রুনি কিন্তু তার ক্যারিয়ার অনেক আর্লি শেষ করে দিতে হয়েছে, এবং অনেক ফুটবলারই তাই। সো হ্যারি কেইন যদি কন্টিনিউ করতে পারেন বা না পারেন, হোয়াট এভার, আজকের ম্যাচ তাকে এরকম আলোচনা যেহেতু উঠেছে, সো এটা তার জন্য একটা স্পেশাল ম্যাচ হবে। যদিও তিনি মেসির এক্সাম্পল দিয়েছেন যে লিওনেল মেসি এই বয়সে খেলছেন, সো ওয়াই নট, মেবি আপনার 4 ইয়ার্স দেখা যাবে তখন কি হয়। আপনি ফর্ম দেখেন, ফর্ম দেখলে কিন্তু মনে হয় না যে হ্যারি কেইন আসলে অবসরের সিদ্ধান্তটা এখনই নেবেন। ইংল্যান্ডের আমার মনে হয় যে হি ইজ ওয়ান অফ দ্য লাইক
মোস্ট প্রলিফিক স্কোরার, মানে এরকম টানা গোল করে যাওয়া, 2018-তে 6টা গোল করে সে গোল্ডেন বুট নিল, এবার আরও 6টা গোল করে ফেললো, এবং তার সঙ্গে বেলিংহামের এই পারফরম্যান্স এবং হ্যারি কেনের পরবর্তী আসলে স্থলাভিষিক্ত ইংল্যান্ডে কে হবে সেটাই বরং চিন্তার, বিকজ হি ইজ দ্য প্রপার নাম্বার 9। এখন ওয়ার্ল্ড ফুটবলের প্রপার নাম্বার 9 ইজ ভেরি রেয়ার। হালান্ড আছে এই ওয়ার্ল্ড কাপে, আপনি দেখেন হালান্ড, হ্যারি কেন, এরপরে আপনি খুঁজে পাওয়া ইজ ডিফিকাল্ট। অয়ারজাবালকে আপনি বলতে পারেন, বাট যেটা বললাম যে হ্যারি কেন দুর্দান্ত ফিনিশার, দুর্দান্ত লিডার এবং দুর্দান্ত গোল স্কোরার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার থ্যাংক জন্য। ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম ইংল্যান্ড ভার্সেস ফ্রান্সের ম্যাচটা নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন ক্রীড়া বিশ্লেষক ফয়সাল তিতুমির।